আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ এবং সবকিছু অত্যাচার সহ্য করুক আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ। আমি সারা রাত দুদিন ধরে দুরাত ঘুমাইনি। তাই আপনাদের কাছে বলবো, ওটা বিজেপির চক্রান্ত এবং বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারলো না এবং তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে। টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। অনেক জায়গায় অত্যাচার করেছে। ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা করবো, আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। 4 মে 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। বাংলা জয় করল ভারতীয় জনতা পার্টি। পদ্মাসনে পশ্চিমবঙ্গ 203, এই মুহূর্তে 203টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যাকে কোনো নির্দিষ্ট তত্ত্বে বেঁধে রাখা কঠিন, কিন্তু 2026-এর নির্বাচনে বাংলা যা দেখলো তাকে এক কথায় বলা যায় রাজনৈতিক সুনামি। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, প্রায় 1.5 দশক পর ক্ষমতা হাতছাড়া হলো মমতা ব্যানার্জির। পশ্চিমবঙ্গের ক্ষমতা এখন বিজেপির হাতে। ক্ষমতা হাতছাড়া হয়ে নির্বাচনে পরাজিত হয়ে কি বলল দেশবাসীর উদ্দেশ্যে? মমতা ব্যানার্জির একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। তিনি তার ভোটারদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন যে তিনি এতে কষ্ট পাননি, এটাই হবার ছিল। নির্বাচনে জয় পরাজয় থাকবে, তবে তিনি জনগণের সেবা করে যাবেন। মমতা ব্যানার্জি বলেছেন যে যাদের হাতে ক্ষমতা গিয়েছে তারা যেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে, পশ্চিমবঙ্গে যেন কোনো অরাজকতা পরিস্থিতি তৈরি না হয়, আর সেটা যদি হয় তাহলে বিজেপিকে কোনো প্রকার ছাড় দেবে না মমতা ব্যানার্জি, সেটাও হুঁশিয়ারি দিয়েছে। চলুন কথা না বাড়িয়ে নির্বাচনে হারার পরে, পরাজিত হওয়ার পরে মমতা ব্যানার্জির বক্তব্যটা আমরা শুনি, তিনি কি বললেন, তারপরে কথা বলি। নমস্কার, আমি বাংলার মামাটি মানুষকে অনেক আমার প্রণাম সালাম। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ এবং সবকিছু অত্যাচার সহ্য করুক আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে, সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, বন্দুকের ভাণ্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে, তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায় এবং সেন্ট্রাল ফোর্সের ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এবং যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনকি সাংবাদিকদেরও মেরেছে, আমি যেখানে ছিলাম ভবানীপুরে চক্রবেড়িয়ায়, আমি বাচ্চাদেরও মেরেছে, মহিলাদেরও মেরেছে, একতরফা মেরেছে। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছে, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছে করে অ্যারেস্টও করা হয়েছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া,
এরকম অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের এখানেও ভবানীপুরে সারা রাত ধরে রেড হয়েছে। আমি সারা রাত 2 দিন ধরে দু রাত ঘুমাইনি। তাই আপনাদের কাছে বলবো, ওটা বিজেপির চক্রান্ত, এবং বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারলো না, এবং তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে প্রেসকে দিয়ে, যাতে উল্টোপাল্টা বলে আমাদের মনোবলটা কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়, শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016তেও সেম জিনিস হয়েছে, 2021এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিস্ট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। এবং আজকে তো আপনারা জানেন, নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো, এবং আমি সব 294টা কেন্দ্রে 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়ে যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আর কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন, একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এত কষ্ট করেছেন, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে বাংলা মায়ের জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য। আর একটা কথা বলি, সবাই শান্ত থাকবেন, সংযত থাকবেন, দিদির প্রতি ভরসা রাখুন, বাংলার মানুষের প্রতি ভরসা রাখুন। আমাদের মামাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শান্তভাবে সংযতভাবে থাকুন। ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালো বেহালাতে অনেক মারধর করেছে, রাতের বেলায় অনেক জায়গায় অত্যাচার করেছে। ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা করবো, আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আর আমি প্রশাসনকেও বলবো, অনেক খেল আপনারা দেখিয়েছেন বিজেপির কথা, দয়া করে কাউন্টিং এ আমাদের ছেলে মেয়েদের গায়ে বা মানুষের গায়ে বা কোনো রাজনৈতিক দলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। অনেক পিটিয়েছেন, আর নয়, অনেক হয়েছে, আর না। বাংলা আপনাদের নয়, বাংলার মামাটি মানুষ বাংলার দখলে। বাংলারা বহিরাগতদের সমর্থন করে না। বিজেপি নিজস্ব এজেন্ট নেই কোনো বুথে, সেই জন্য বিজেপি কি করেছে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ওরা ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে, এবং অমিত শাহ ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সে। এটা করা যায় না। এবং প্রধানমন্ত্রী কালকে 4:30টার সময় ভোট চলাকালীন বললেন কি করে, টোটাল বাংলাটা ওনার, উনি বাংলাকে চেনেন, বাংলার মাটি চেনেন, রবীন্দ্র নজরুলকে চেনেন, নেতাজিকে চেনেন, গান্ধীজিকে চেনেন, রাজা রামমোহন রায় বিদ্যাসাগরদের চেনেন, কাউকে চেনে না। শুধুমাত্র কানে কানে কথা বলো আর মিথ্যে কথা বলে যাও, অপপ্রচার করে যাও। টাকার ভান্ডার নিয়ে কাউকে খামে করে 3,000 টাকা করে দিয়েছে, তাই সে খবরও আমার আছে। আর ভান্ডারের নামে টাকা দিয়েছে, যারা টাকা নিয়েছেন তারা খুব ভুল করেছেন। তবু মনে রাখবেন, আমরা নিশ্চয়ই আপনাদের ভুল বুঝুন না। ভোট যাকেই দিয়ে থাকুন, অর্থের বিনিময়ে ভোট দেওয়াটা ঠিক নয়, কিন্তু আমার বিশ্বাস আছে আপনারা সঠিক দায়িত্ব পালন করেছেন আগামী দিন আপনাদের অধিকার রক্ষার জন্য। আমি নিশ্চিন্ত করে বলে যাচ্ছি, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়াফুল জিন্দাবাদ, এবং জয় বাংলা। বাংলার জয় হবেই, বাংলা করবে জয়, বাংলার মা করবে জয়, আম্মা করবে জয়, মাদার করবে জয়, বাংলার মা মাটি মানুষের হবে জয়। এটুকু বিশ্বাস আপনারা আমার প্রতি রাখতে পারেন। তাই ইভিএম মেশিন অ্যান্ড কাউন্টিং, ক্যান্ডিডেটরা নিজেরা একটু মাঠে নামুন। আমি যদি 3 রাত জেগে গার্ড করবার জন্য, আমাদের রাতে অনেক অত্যাচার করেছে কর্মীদের, আমি যদি পুরো রাত জেগে সকালে ইলেকশনে বেরোতে পারি, আমি 1 মাস 10 দিন কাজ করে এই রোদ্দুরের মধ্যে 50 লু নিয়ে
সমস্ত সাউথ বম্বের দেয়ালগুলো, বিশেষ করে সাউথ বম্বের জায়গাগুলো যে গরম ছিল, আর মানুষ যেভাবে রোদ্দুরে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, সবাই অত্যাচারিত হয়েছেন। এক তো এসআইআর এর অত্যাচার, এক হচ্ছে সেন্ট্রাল ফোর্সের অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। हमारा जो ईवीएम मशीन है इधर में स्टोर रूम है, तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी से हम पाया गया और सारे बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, देख रहा है, पोस्टर गलत को इधर उधर कर रहे हैं। वो देखने के बाद मैंने जब सीसीटीवी मैंने जब देखा टीवी में, तो मैंने सोचा मैं भी तो देखे आऊँ। तो पहले तो सेंट्रल कोर्ट से मेरे को एंट्री करने नहीं देते थे। उसके बाद पूछा किसी से, बोला नहीं पूरा आपको जाने का हक है, बिकॉज वो लोग पहले किसी को अंदर में जाने नहीं देते। लेकिन एज पर आवर इलेक्शन रूल, द कैंडिडेट एंड इलेक्शन एजेंट ऑफ एनी पार्टी इज अलाउड up to the sealed room, not inside the sealed room, but outside at the door of sealed room. तो पहले तो ये लोग मेरे को घुसने नहीं देते थे, उसके बाद इसको फोन किया, बट आरो किसी से परमिशन लेके आरो मेरे को घुसने दिया। और जो उन्होंने इतना टाइम तक ले भी, उन्होंने भी सब देखभाल करके हम वॉशरूम भी करने बोला। जो एजेंट लोग पूरा 24 घंटा रहेगा, एक और ह्यूमन बींग है ना, उन लोगों के लिए चार वॉशरूम बनाने बोला। और किया से बनाएगा और उसको भी बोल दो जो बनाते हैं, जो बायो टॉयलेट होता है ऐसे टाइप का कुछ, और 2 घंटे बाद क्लीन करने का भी जरूरत होता है। तो इसी के लिए बोला आप कोई गवर्नमेंट का जो है उसका कंडक्ट कर सकते हैं। दूसरी बात यह है जैसे साइक्लोन हो रहा है, तो बाहर में वो लोग बारिश में बिजी रहे, जो हमारा ऑफिशियल जो एजेंट जिसको परमिशन दिया गया रहने के लिए, तो इधर में होकर 3-3 फ्लोर में कैसे देखेगा। और इनसाइड द बिल्डिंग वॉज टोटली क्लोज, लेकिन इनसाइड द बिल्डिंग 3rd फ्लोर 4th फ्लोर कैसे देखेगा इधर से, कोई कुछ नहीं था। तो इसके लिए तो सीसीटीवी का बंदोबस्त किया, जैसे देख सकते हैं नीचे में बैठ के, और माथा को ऊपर कोई कुछ रहने का बंदोबस्त है। तो अभी तो बारंदा में बैठा दिया सब पार्टी के लिए, वो तो ह्यूमन बीइंग है ना, पॉलिटिशियन रोज चलेगा, अपना भी चलेगा। लेकिन हम तो ये नहीं चाहते हैं कि लोकतंत्र को बहुत जबरदस्ती दखल किया जाए। इतना अट्रॉसिटी हुआ, इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे, तो हम जिंदगी मौत एक कर काम करेंगे। और हम सब कैंडिडेट, सब इलेक्शन एजेंट को, जितना भी पार्टी है सबको होते हैं आपका हक है, आप देखभाल कीजिए। बट डोंट क्वार, दिस इज नॉट द प्लेस फॉर क्वार। काउंटिंग का डेट में होता है, एक साइड और एक पार्टी रहता है और एक साइड एक पार्टी रहता है, और लोग काउंटिंग भी चलता है, प्रेस भी एक साइड भी रहता है। लेकिन ये तो ठीक नहीं है। हमारे से कुछ स्लोगन काउंटिंग करेंगे, तो हम बोले तो वो तो गुजरात से आया स्लोगन काउंटिंग करेंगे, इधर का लोकल गुजराती नहीं है जो फेसबुक में लाइक कर रहा था, मैंने देखा, मेरे को भेजा फेस। लेकिन आप बोलो हमारा कोई एरिया है, हम 1 सेकंड में बोलेगा तो कॉल इंसिडेंस से हम 10,000 लेके घर में खड़ा कर देंगे। हमको बाहर से ले आने का जरूरत नहीं है। सुपर पावर इज वर्किंग एट प्रेशराइजिंग देम, एंड एवरी डे दे आर कॉलिंग थ्रू वीडियो और द मीटिंग और द व्हाट्सएप, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। ऑब्जर्वर इज ओनली देयर, दे डोंट हैव एनी रोल टू प्ले अबाउट दैट। ये भी बोला कोर्ट बोला है तुम्हें अरेस्ट नहीं करोगे, लेकिन उसका बाद में बोलता कोर्ट का ऑर्डर हम नहीं मारेंगे। अरे ऑब्जर्वर तो 2 दिन बाद निकल जाएंगे, लेकिन जो लोग करते हैं उसका तो केस चलेगा ना, हम तो कॉन्टेक्ट कर। 4 মে 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। বাংলা জয় করল ভারতীয় জনতা পার্টি। পদ্মাসনে পশ্চিমবঙ্গ 203, এই মুহূর্তে 203টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। আর শুধুমাত্র জয় নয়, রীতিমতো একটা ঝড় এসেছে বাংলার রাজনীতিতে। এতদিন ধরে সবাই এটাই ভেবে এসেছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, এত সহজে এই ঘাঁটি ভাঙা যাবে না, এবং বিজেপির জন্য এটা একটা হিউজ চ্যালেঞ্জ ছিল। কিন্তু আজকের দিনের রেজাল্ট পুরোপুরি উল্টো কথা বলছে। দুটো বাদে প্রায় প্রত্যেকটা এক্সিট পোলের রেজাল্ট হুবহু মিলে যাচ্ছে। অনেকেই আবার তৃণমূলের এই হারকে মমতা ব্যানার্জির পতনের কারণ হিসাবে দেখছেন। কিন্তু কেন? যে মমতা ব্যানার্জি 2021 সালেও এই পশ্চিমবঙ্গে 294টির মধ্যে 210টিরও বেশি আসনে জিতেছিলেন, আজ তার দল 100-র গণ্ডিও পেরোতে পারেনি। এর কারণ কি? শুধুই কি হিন্দু মুসলিমের রাজনীতি, নাকি এর পেছনে জড়িয়ে রয়েছে আরো বড় কারণ? নমস্কার, আমি রয়েছে মিঠুন, আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। এই বছর ভোটে আমরা কথা দিয়েছিলাম আমরা কোনো দলের হয়ে প্রচার করব না,
কারণ আমার বিশ্বাস ছিল বিগত কয়েক বছর ধরে বাংলার মানুষের সাথে যে পরিমাণে দুর্নীতি হয়েছে তাতে আলাদা করে প্রচারের কোনো প্রয়োজন নেই। স্বাধীনতার পর থেকেই ৭৯ বছরে প্রথমবার বাংলায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে। বাম আমল বলুন বা তৃণমূল আমল, বহুবার অভিযোগ উঠেছে যে বাংলায় ভোট মানেই হিংসা, বুথ দখল আর খুনোখুনি। এই প্রথমবার বাংলার মানুষ স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পেরেছেন, তাই এই জয় ঐতিহাসিক। তো চলুন জেনে নেই কেন আজ বাংলার মানুষ মমতা ব্যানার্জির দিক থেকে মুখ সরিয়ে নিয়েছেন। তবে শুরুতেই বলে দেই, আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার নই। এই ভিডিওতে আমরা যে সমস্ত তথ্য দেবো সেগুলো নিউজ মিডিয়া থেকে কালেক্ট করা। আজকের দিনে তৃণমূল কংগ্রেসের এই হারের কারণ জানতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে, বিশেষ করে 2021 সালের দিকে। এই সময় তৃণমূল কংগ্রেস মোট ভোটের প্রায় 48% পেয়ে জয়ী হয়েছিল। বিজেপির ভোট ছিল 38%-এর কাছাকাছি। এই 10% গ্যাপটাই একটা বড় গেম চেঞ্জার ছিল। সে সময় অনেকেই কিন্তু এই 38% ভোটকে অনেক ছোট নজরে দেখেছিলেন, কিন্তু এই ভোটের সংখ্যাটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। মাত্র 5 বছরের মধ্যে বিজেপি তাদের প্রায় শূন্য ভোট থেকে এই 38%-এ পৌঁছে গিয়েছিল। মানে একটা হিউজ বেস তাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছিল, শুধুমাত্র বাকি ভোট তাদের একত্রিত করা বাকি ছিল। এই 2021 থেকে 2026 সালের মধ্যে সেই বাকি ভোটটাও বিজেপি নিজেদের কুক্ষিগত করে নেয়। আর এই সময়ের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে মানুষের মাইন্ডসেট। ইভেন 2024 সালেও বিজেপি এই রাজ্যে তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে ছিল। সুতরাং হিন্দু মুসলিম রাজনীতি যদি ফ্যাক্টরি হতো তাহলে কিন্তু 2024 সালের লোকসভা ভোটে মমতা ব্যানার্জি এতটা এগিয়ে থাকতে পারতেন না। ইভেন বেশ কিছু রিপোর্টে এটাও বলা হয় 2024 সালে বিজেপি প্রায় 8.3% মুসলিম ভোট পেয়েছিল। আর এই কারণেই বলা হচ্ছে মমতা ব্যানার্জির হারের জন্য দায়ী ছিল শেষ 2 বছর, মানে 2024 থেকে 2026। অবশ্য কিন্তু এখানে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা ছিল। এবছর যেভাবে মিলিটারি স্কেলে সুরক্ষা দিয়ে ভোট করানো হয়েছে তাতে মানুষ নিজেদের মতামত স্বাধীনভাবে ইভিএম মেশিনে জানাতে পেরেছে। তবে হিউজ বিজেপির পক্ষে ভোটের কিন্তু কারণ হচ্ছে শেষ 2 বছর। বিশেষ করে চাকরি সংক্রান্ত ইস্যুটা কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে বিগত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির নিয়োগ প্রায় নেই বললেই চলে। যেটুকু বা চাকরি হয়েছে তার 90% ছিল দুর্নীতি। এই দুর্নীতির ইস্যুতেই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রাইমারির 32,000 চাকরি বাতিলের মামলা আজও কোর্টে চলছে। আর যখন এই মানুষগুলো তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ জানায়, মমতা ব্যানার্জির পুলিশ এই মানুষগুলোর উপরে লাঠিচার্জ করে, লাথি মারা হয় শিক্ষকদের। আর এই ঘটনা সেদিন নিউজ মিডিয়ার মাধ্যমে গোটা বাংলা দেখেছিল। কিভাবে যোগ্য প্রার্থীরা মার খেতে খেতে রাস্তায় লুটিয়ে পড়ছিল, তাদের চোখের জল বাংলার মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। এই সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের মনে একটা পারসেপশন ক্রিয়েট হয় যে তৃণমূল কংগ্রেসের সরকার শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন। আর এটা কিন্তু অনেকাংশে সত্যি প্রমাণ হয়েছে। একজন সাধারণ স্টুডেন্ট যে বছরের পর বছর ধরে চাকরির প্রিপারেশন নিচ্ছে, সে যখন দেখতে পায় যে তার ফিউচার আনসার্টেন হয়ে যাচ্ছে, তখন তার ফ্রাস্ট্রেশন শুধুমাত্র ব্যক্তিগত থাকে না, এই ক্ষোভটা সরকারের উপর রাগে কনভার্ট হয়। সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, সব ক্ষেত্রেই সমান। এই রাগটা সাইলেন্ট হলেও কিন্তু ভীষণই পাওয়ারফুল। বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 1 কোটিরও বেশি বেকার যুবক যুবতী রয়েছে, যাদের বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। এদের ভোটের বেশিরভাগটাই 2026 সালের ভোটে বিজেপির দিকে শিফট হয়েছে। তৃণমূল কংগ্রেস একেবারে শেষ মুহূর্তে এসে চেষ্টা করেছিল শিক্ষিত বেকারদের নিজেদের দলে টানার। তারা 1,500 টাকা করে ভাতাও ঘোষণা করেছিল। কিন্তু বাংলার যুবক যুবতী একটা জিনিস বুঝে গেছে যে মাসে 1,500 টাকায় তাদের পরিস্থিতির উন্নতি হবে না। এই ঘটনার সাথে আপনি 2011 সালের ভোটের কিন্তু মিল পাবেন। প্রায় 34 বছরের বামফ্রন্ট শাসনকালে ঠিক একইভাবে সরকারের ভুল নীতির কারণে রাজ্যে বেকারত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছিল। শিক্ষিত বেকাররা সরকারের উপর রেগে গিয়ে 2011 সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছিল। তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল, ঠিক যেমনটা এবার বিজেপির সাথে হয়েছে। দেখুন, এখানে অনেকেই আপনারা বলতে পারেন যে তাহলে কি বিজেপি সেন্ট্রালে চাকরি দিচ্ছে? এটা অবশ্যই একটা আলোচনার বিষয়, কিন্তু আজকের আমাদের এই আলোচনার টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভোট। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভোট এবং এখানকার মানুষদের পার্সপেক্টিভ থেকে এগুলো বিচার করছি। এবার আসা যাক ভোটের স্ট্রাকচারের দিকে। এবারের ভোটে সবথেকে বড় যে পরিবর্তনটা দেখা গেছে সেটা হচ্ছে মহিলা ভোটার। এতদিন ধরে মহিলা ভোটার তৃণমূলের একটা স্ট্রেংথ ছিল। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম, বিশেষ করে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, এগুলো কিন্তু তৃণমূল সরকার করেছিল। এই প্রকল্পগুলো যে শুধুমাত্র মহিলাদের আর্থিক সাহায্যই দিয়েছে তা কিন্তু নয়, তাদের একটা সাইকোলজিক্যাল সিকিউরিটিও দিয়েছিল। কিন্তু 2026-এ এসে এই জায়গায় একটা হিউজ চেঞ্জেস এসেছে। দেখুন, এই ওয়েলফেয়ার স্কিমগুলো তখনই কাজ করে যখন মানুষ এগুলো ফেয়ারভাবে পায়, কিন্তু এই স্কিমগুলোতেও প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ রয়েছে। বেশিরভাগ মহিলাদের, বিশেষ করে গ্রামের দিকে মহিলাদের এই সুবিধা পেতে গেলেও তাদেরকে কাটমানি দিতে হতো। তৃণমূল পার্টির মিটিং মিছিলে জমায়েত করতে হতো, পার্টির লোকদের দাদাগিরি সহ্য করতে হতো। একজন মহিলা যদি মাসে 1,500 থেকে 1,700 টাকা পান,
সেটা অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেই টাকার জন্য তাদেরকে যদি বারবার অফিসে ঘুরতে হয়, লোকাল লিডারদের সব কাজে তাদেরকে সাপোর্ট করতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এম্পাওয়ারমেন্টের জায়গাটা দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে সরকারের উপর একটা রাগ সৃষ্টি হয়, সরকারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে শুরু করে। এছাড়াও তৃণমূল কংগ্রেস বাংলার মেয়েদের সিকিউরিটির গ্যারান্টি দিতে পারেনি। আরজি করে যে নৃশংসভাবে অভয়াকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে, তারই সাথে সুপরিকল্পিতভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, তা নিউজ মিডিয়ার মাধ্যমে বাংলার আপামর জনগণ দেখেছে। এছাড়াও সন্দীপ ঘোষ, যার উপরে বারবার এই আরজি করে নৃশংস হত্যার পেছনে যাকে দায়ী করা হচ্ছিল, তাকেও মমতা ব্যানার্জির সরকার শেল্টার দিচ্ছিল। ইভেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাও বলেন যে মেয়েরা কেন রাত 8টার পরে বাইরে বের হবে। এই জিনিসগুলো কিন্তু মেয়েদেরকে তাদের সিকিউরিটি নিয়ে ভাবতে বাধ্য করেছে। এবার আসা যাক সংখ্যালঘু ভোটের দিকে, যেটা বাংলার রাজনীতিতে সবসময় একটা ডিসাইসিভ ফ্যাক্টর। বহু বছর ধরে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ একদিকে কনসলিডেট ছিল, কিন্তু 2026-এ এসে এই কনসলিডেশন একটু হলেও ভাঙতে শুরু করেছে। আর এখানেও কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করছে। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু মানুষেরা একটা পার্টিকে সাপোর্ট করে গেছে, কিন্তু তারপরেও গ্রাউন্ড লেভেলে খুব বেশি পরিবর্তন আসেনি। সংখ্যালঘুদের খুশি করার জন্য মমতা ব্যানার্জি ইমাম ভাতা শুরু করেন, হজ যাত্রার ব্যবস্থা করেন, কিন্তু মুসলিম ভোটার মানে কি শুধুমাত্র তারা ভাতা চাইবে? মুসলিম সমাজে যে ইয়ং জেনারেশন রয়েছে, তারাও তো চাকরি চায়, তারাও কর্মসংস্থান চায়। আর এই জায়গায় তৃণমূলের একটা হিউজ ভোটের অংশ কেটে নিয়েছে আইএসএফ এবং সিপিআইএম। বহু মুসলিম ভোটার মমতা ব্যানার্জির তুলনায় নওশাদ সিদ্দিকীকে যোগ্য নেতৃত্ব মনে করেন, যিনি কখনো কোনো কমিউনাল বার্তা দেন না, যিনি সবসময় সরল সাধারণ মানুষের সাথে কথা বলেন। এই ঘটনাগুলোর পরেও গত 2 বছরে বাংলায় এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আজ তৃণমূল কংগ্রেসকে এত বড় হারের সামনাসামনি করতে হচ্ছে। গত 2 বছরে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটেছে, যেখানে কমিউনাল অ্যাটাকের কারণে শত শত মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। রাজ্য পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি। একের পর এক ভাতা ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু গ্রাউন্ড লেভেলে রাজ্য শাসনে ব্যর্থ ছিলেন মমতা ব্যানার্জি। এছাড়া এই ভোটে কিন্তু এসআইআর একটা হিউজ ইম্প্যাক্ট ফেলেছে। বহু মৃত ভোটার, ঠিকানা পরিবর্তিত ভোটারের নাম বাদ গেছে। আবার তৃণমূল সহ বাকি দলগুলো দাবি করছে অনেক বৈধ ভোটার, যাদের মধ্যে হিন্দু মুসলিম উভয়ই রয়েছে, তাদের নামও বাদ গেছে। আর এই নাম বাদ যাওয়ার সংখ্যাটা প্রায় 10%। আর এই 10% ভোটেই কিন্তু 2021 সালে বিজেপি হেরে গিয়েছিল। এছাড়া মমতা ব্যানার্জি যেভাবে আইপ্যাকে গিয়ে সিবিআই এর হাত থেকে ফাইল কেড়ে নিয়েছেন, এটা কিন্তু টিভিতে বহু মানুষ দেখেছেন। ইভেন বিগত কয়েক বছরে বিজেপি তৃণমূলের সাথে একটা শব্দকে বেঁধে দিয়েছিল: চোর, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, ইভেন ত্রিপল চুরি। দেখুন, আমি কিন্তু এখানে বলছি না যে মমতা ব্যানার্জি নিজেই জিনিসগুলো চুরি করেছেন, কিন্তু যখন বারবার তার দলের কোনো ব্যক্তির উপরে এই জিনিসগুলো চুরির অভিযোগ আসছিল, তিনি কোনো রকম অ্যাকশন না নিয়ে শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য চুপ ছিলেন। ইউটিউবার, ইনফ্লুয়েন্সারদের উপর মিথ্যা মামলা থেকে শুরু করে থ্রেট কালচার, বইমেলা থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি, টোটো স্ট্যান্ড থেকে শুরু করে ল্যান্ড মাফিয়া, প্রত্যেকটা জায়গায় এই সরকার নিজেদের ঔদ্ধত্য প্রকাশ করতে চেয়েছে, যার ফলে গোটা দলটার প্রতি মানুষের বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। এবার এইসবের মধ্যে কিন্তু একটা জিনিস কেউই বলছে না, সেটা হচ্ছে মেসি কাণ্ড। বাংলার একটা হিউজ যুব সমাজ, যারা কোনোদিন কোনো রাজনীতি করে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তারা নিজেদের জমানো টাকা দিয়ে, কেউ কেউ 1 মাসের স্যালারি দিয়ে মেসিকে দেখবে বলে কিছু টিকিট কেটেছিল। কিন্তু সেদিন বাংলার এই যুব সমাজ দেখেছিল কিভাবে কয়েকটা পলিটিক্যাল লিডার তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। টিভিতে সেদিন কিন্তু বাংলার যুব সমাজ চিৎকার করে বলেছিল এই সরকারকে তারা আর চায় না। এটাও কিন্তু ভোট বক্সে হিউজ ইম্প্যাক্ট ফেলেছে। এছাড়া মমতা ব্যানার্জির এন্ড থেকেও বেশ কিছু কমিউনাল কথাবার্তা বলা হয়েছে। যেমন মমতা ব্যানার্জি ভোটের কিছুদিন আগেই বলেছিলেন কয়েক মিনিটের মধ্যেই একটা কমিউনিটিকে ছেড়ে দিলে তারা সব তছনছ করে দেবেন। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মুর্শিদাবাদের মতো ঘটনা হওয়ার পর বাংলার মানুষেরা এই কথাটাকে কিন্তু সিরিয়াসলি নিয়েছিল। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের একটা দীর্ঘ সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও ইন্টারনাল ইস্যু তাদেরকে দুর্বল করে দিয়েছে। স্বজন পোষণ, গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট ডিস্ট্রিবিউশন নিয়ে অসন্তোষ, এই সবগুলো মিলিয়ে অনেক জায়গায় ওয়ার্কারদের মধ্যে মোটিভেশন কমে গিয়েছিল। আর এই ছোট ছোট গ্যাপগুলো শেষ পর্যন্ত বড় বড় ডিফারেন্স তৈরি করে দেয়। এছাড়াও এই বছর তৃণমূলের যে সমস্ত এজেন্ডা ছিল, সেই এজেন্ডাগুলোকে তারা সরাসরি বিজেপিকে টার্গেট করতে পারেনি। দেখুন, একটা দল হিসাবে বিজেপিরও কিন্তু বেশ কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু সেই মেইন দিকগুলো বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস এবছরের ভোটে কনসেন্ট্রেট করেছে এসআইআর এর উপরে। কেন ইলেকশন এত কড়াকড়ি হচ্ছে তার উপরে, বাংলার মানুষ আমিষ খেতে পারবে কিনা তার উপরে, বাংলায় হিন্দি আগ্রাসন হবে কিনা তা নিয়ে বাংলার মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে। অন্যদিকে বিজেপির কাছে কিন্তু খুবই স্ট্রং এজেন্ডা ছিল, চাকরি চুরি, দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বললাম। এগুলো ছাড়াও কিন্তু বিজেপি তাদের হিন্দুত্ববাদী ন্যারেটিভকে কাজে লাগিয়েছে। মমতা ব্যানার্জি নিজে রাজকোষের সম্পত্তি থেকে একটা জগন্নাথ মন্দির তৈরি করেও শেষ পর্যন্ত কিন্তু হিন্দু ভোটকে একত্রিত করতে পারেননি। পশ্চিমবঙ্গ
এমন এক রাজ্য যাকে কোনো নির্দিষ্ট তত্ত্বে বেঁধে রাখা কঠিন, কিন্তু 2026-এর নির্বাচনে বাংলা যা দেখলো তাকে এক কথায় বলা যায় রাজনৈতিক সুনামি। সব জল্পনা উড়িয়ে দিয়ে 190টিরও বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতায় বিজেপি। 10% থেকে শুরু করে 200-র কাছাকাছি আসন। এই অবিশ্বাস্য যাত্রা কিভাবে সম্ভব হলো? কেন 102 থেকে 92-এ নেমে এলো তৃণমূলের আসন সংখ্যা? আজ আমরা বিশ্লেষণ করব বাংলার রাজনীতির এই ঐতিহাসিক পরিবর্তন নিয়ে। এই জয়ের সবচেয়ে বড় অনুঘটক ছিল 2024 সালের আর.জি. কর মেডিকেল কলেজের সেই মর্মান্তিক ঘটনা। যে নারীরা 2021 সালে তৃণমূলের সবচেয়ে বড় ঢাল ছিল, 2026-এ তারাই তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলার মা বোনেরা শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, চেয়েছিল নিরাপত্তা ও বিচার। এই নির্বাচনে নারী ভোটারদের এই বিরাট অংশ সরাসরি বিজেপির দিকে ঝুঁকেছে, যা তৃণমূলের পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। টানা 15 বছরের শাসন। যে কোনো গণতান্ত্রিক দেশে 3 মেয়াদের শাসনকাল মানুষের মধ্যে এক ধরনের একঘেয়েমি বা ক্লান্তি তৈরি করে। বিজেপি এই সুযোগটাই নিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় স্তরের দুর্নীতি, তোলাবাজি এবং কর্মসংস্থানের অভাব নিয়ে মানুষের যে ক্ষোভ ছিল, তাকে বিজেপি সোনার বাংলা বা ডাবল ইঞ্জিন সরকারের স্বপ্নে রূপান্তর করতে সফল হয়েছে। মানুষ এবার আর শুধু স্লোগান নয়, পরিবর্তনের বাস্তব ফলাফল দেখতে চেয়েছে। ভারতের ইতিহাসে নজিরবিহীন ভোট দান, 92%-এরও বেশি গড় টার্ন আউট প্রমাণ করে এটি কোনো সাধারণ নির্বাচন ছিল না। মানুষ এটাকে একটা ইমার্জেন্সি রেসপন্স হিসেবে দেখেছিল। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর বিশাল উপস্থিতিতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছে। আগে যারা ভয়ে ঘরে বসে থাকতো, এবার তারা সশরীরে গিয়ে নিজেদের ক্ষোভ ইভিএম এ প্রকাশ করে এসছে। তৃণমূল বিজেপিকে সবসময় বহিরাগত বলে আক্রমণ করেছে, কিন্তু বিজেপি এবার সেই তকমা ঝেড়ে ফেলতে ব্যবহার করেছে বাংলার ভূমিপুত্র শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের নামকে। বিজেপি বুঝিয়েছে এই দলটির জন্মই হয়েছে এক বাঙালির হাত ধরে। এই সেন্টিমেন্ট শিক্ষিত ও মধ্যবিত্ত বাঙালির মনে গেঁথে গেছে, যারা একসময় বিজেপিকে হিন্দু বলয়ের দল মনে করত। তৃণমূলের প্রচার ছিল মূলত বিজেপির ভয় দেখিয়ে, কিন্তু বিজেপি মানুষের মনে আশার আলো দেখিয়েছে। মহা জঙ্গলরাজ থেকে মুক্তি আর আধুনিক পরিকাঠামোর প্রতিশ্রুতি তরুণ প্রজন্মকে আকর্ষণ করেছে। কলকাতার যানজট থেকে শুরু করে শিল্পের অভাব, বিজেপি মানুষের প্রতিদিনের সমস্যাগুলোকে তুলে ধরেছে এবং একটি বিকল্প রোডম্যাপ দিয়েছে। বিজেপির এই অভাবনীয় সাফল্যের একটি বড় অংশ এসছে বাংলার সীমান্তবর্তী জেলাগুলো থেকে। অনুপ্রবেশ বা ঘুষপৈঠি ইস্যুটিকে বিজেপি এবার শুধুমাত্র একটি রাজনৈতিক স্লোগান হিসেবে নয়, বরং স্থানীয় মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে তুলে ধরতে পেরেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় জমি দখল, কর্মসংস্থান এবং সাংস্কৃতিক পরিবর্তনের যে ভয় ছিল, বিজেপি তা সুকৌশলে তাদের প্রচারের কেন্দ্রে নিয়ে আসে। সীমান্তবর্তী অঞ্চলের মানুষ মনে করেছে তাদের জীবিকা এবং পরিচয় রক্ষায় কেন্দ্রীয় স্তরের শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন। ফলে এই অঞ্চলগুলোতে ভোটের মেরুকরণ তৃণমূলের ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরিয়েছে। শহরাঞ্চলেও এবার তৃণমূলের একচেটিয়া আধিপত্যে ধস নেমেছে। বিজেপি কলকাতার জরাজীর্ণ পরিকাঠামো, যেমন ঘন্টার পর ঘন্টা যানজট এবং অপরিকল্পিত নগরায়নকে সামনে এনে মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছে গেছে। কলকাতার প্রেসিডেন্সি অঞ্চলের সংকীর্ণ রাস্তা এবং সেকেলে ব্যবস্থার বিপরীতে বিজেপি আধুনিক মহানগর ও শিল্পায়নের যে বিকল্প ব্লুপ্রিন্ট দিয়েছে, তা শিক্ষিত ভোটারদের মনে নতুন আশার জন্ম দেয়। এই নগর কেন্দ্রিক ক্ষোভ এবং আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ মিলে কলকাতার বুকেও এবার পদ্ম ফুটেছে, যা আগে অভাবনীয় ছিল। নির্বাচনী ময়দানে বিজেপির এই বিশাল জয়ের পেছনে ভারতের নির্বাচন কমিশনের নেওয়া বিশেষ পদক্ষেপ সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি রিফর্ম অনুশীলন একটি বড় ভূমিকা পালন করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন, শুনলেন মমতা ব্যানার্জির মুখ থেকে কিছু কথা। আপনারা বলবেন কি বলার আছে। আসলে কি মনে করেন, দীর্ঘ এই যে 15 বছর পরে বাংলার ক্ষমতা হাতছাড়া হয়ে গেল দিদির কাছ থেকে, এর কারণ কি ছিল? কি কারণে আসলে ক্ষমতা হাতছাড়া হলো? এই ক্ষমতার পালা বদল কোন ভুলের কারণে, কোন ভুলের মাসুল দিতে হচ্ছে মমতা ব্যানার্জিকে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করছেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। মমতা ব্যানার্জি বলছে যে মানুষের রায়কে ধূলিসাৎ করে অনৈতিক জয় নিয়েছে, অনৈতিকভাবে জয়লাভ করেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তারা মানুষের রায়কে ধূলিসাৎ করেছে এবং ভোট কারচুপির মাধ্যমে আসলে জয়ী হয়েছে এবং আরও অনেক কথা বলেছে। সেটা দেখেছেন অবশ্যই। জানাবেন কি বলার রয়েছে আপনাদের। আপনারাও কি একই বিষয় মনে করছেন? অনেকে বলা বলি করছে যে দীর্ঘ 15 বছর ধরে যেই লুটপাট, যে দুর্নীতি এবং যেই
একভিত শাসন কায়েমের যেই প্রচেষ্টা, সেটার কারণেই আজকে ক্ষমতা হাতছাড়া হয়ে গেল মমতা ব্যানার্জির। আসলে কি তাই? কেউ বলছে মমতা ব্যানার্জির হাত থেকে ক্ষমতা চলে যাওয়ায় বাংলার মানুষ স্বস্তি পাবে। আবার কেউ বলছে মমতা ব্যানার্জির হাতে ক্ষমতা ছিল, তিনি বাংলার দায়িত্বে ছিলেন, বাংলা ভালো ছিল।